এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়, ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন PM গল্প পাগল, যেখানে গল্প শুধু গল্প নয়, বাঙালির ইমোশন। আজকের গল্প পাঠে আমি প্রিয়া। আজ আপনারা শুনবেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী। PM গল্প পাগল চ্যানেলটির গল্পগুলি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। পাকা দৈক্রোশ হাটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই। আমি একা নই, 10-12 জন। যাহাদের বাটি পল্লী গ্রামে, তাহাদের ছেলেদের শতকরা 80 জনকে এমনি করেই বিদ্যালাভ করিতে হয়। ইহাতে লাভের অঙ্কে শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পড়ে তাহার হিসাব করিবার পক্ষে একটা কয়েকটা কথা চিন্তা করিয়া দেখলেই যথেষ্ট হইবে যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতে 4 ক্রোশ পথ ভাঙিতে হয়। 4 ক্রোশ মানে 8 মাইল নয়, ঢের বেশি। বর্ষার দিনে মাথার উপর মেঘের জল ও পায়ের নিচে 1 হাঁটু কাদা, এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধুলার সাগর দিয়া স্কুল ঘর করিতে হয়। সে দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দেবেন কি? তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি মুখ লাগাইবেন ভাবিয়া পান না। বড় হইয়া একদিন গ্রামেই বসুন আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই যান। তাদের 4 কোষ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে। কেউ কেউ বললেন শুনিয়াছি, আচ্ছা, যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা না হয় নাই ধরলাম, কিন্তু যাদের সে জ্বালা নাই তেমন সব ভদ্রলোককেই বা কি সুখে গ্রাম ছাড়িয়া পলায়ন করেন? তার বাসা করিতে থাকলেও তো পল্লীর এত দুর্দশা হয় না। ম্যালেরিয়ার কথা না হয় নাই পারলাম, সে যাক, কিন্তু এই 4 কোষ হাঁটার জ্বালায় কত ভদ্রলোককেই যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালান তাহার আর সংখ্যা নাই। তারপরে একদিন ছেলেপুলের পড়াশোনাও শেষ হয় বটে, তখন কিন্তু শহরের সুখ সুবিধা রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরিয়া আসা চলে না। কিন্তু থাক, এসব বাজে কথা। স্কুলে যাই, 2 ক্রোশের মধ্যে এমন আরও তো 2-3 খানা গ্রাম পার হইতে হয়। কার বাগানে আম পাকিতে শুরু করিয়াছে, কোন বনে বইচি ফল অপর্যাপ্ত ফলিয়াছে, কার গাছে কাঁঠাল এই পাকিল বলিয়া আর কার বর্তমান রম্ভার কাঁদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র, কার কানাচে ঝোপের মধ্যে আনারসের গায়ে রং ধরিয়াছে, কার পুকুর পাড়ের খেজুর মেতি কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প। এইসব খবর লইতেই সময় যায়, কিন্তু আসল যা বিদ্যে, কমষ্টঙ্কার রাজধানীর নাম কি এবং সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে না সোনা মেলে, এই সকল দরকারি তথ্য অবগত হইবার ফুরসতি মেলে না। জনৈক পল্লী বালকের ডায়েরি হইতে নকল। তার আসল নামটা কাহার জানিবারও প্রয়োজন নেই, নিষেধও আছে। ডাক নামটা না হয় ধরুন ন্যাড়া। কাজেই এক্সামিনের সময় ঈদের কি জিজ্ঞাসা করলে বলি পার্সিয়ার বন্দর, আর হুমায়ুনের বাপের নাম জানতে চাইলে লিখিয়া দিয়া আসি তোগলক খা। এবং আজ 40-এর কোঠা পার হইয়াও দেখি ও সকল বিষয়ে ধারণা প্রায় একই রকম আছে। তারপরে প্রমোশনের দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করি মাস্টারকে ঠেঙানো উচিত, কখনো বা ঠিক করি অমন বিশ্রী স্কুল ছাড়িয়া দেওয়াই কর্তব্য। আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝে স্কুলের পথে দেখা হইত। তার নাম ছিল মৃত্যুঞ্জয়। আমাদের চেয়ে সে বয়সে অনেক বড়, 3rd ক্লাসে পড়িত। কবে যে সে প্রথম 3rd ক্লাসে উঠিয়াছিল এ খবর আমরা কেউই জানি না।
সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। আমরা কিন্তু তাহার ওই 3rd ক্লাসটাই চিরদিন দেখিয়া আসিয়াছি। তাহার 4th ক্লাসে পড়ার ইতিহাসও কখনো শুনি নাই। 2nd ক্লাসে উঠার খবরও কখনো পাই নাই। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেহই ছিল না। ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, আর তার মধ্যে একটা পোড়ো বাড়ি, আর ছিল এক জ্ঞাতি খুড়া। খুড়ার কাজ ছিল ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করা। সে গাঁজা খায়, সে গুলি খায়, এমন আরও কত কি। তার আরেকটা কাজ ছিল বলিয়া বেড়ানো ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ, নালিশ করিয়া দখল করার অপেক্ষা মাত্র। অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে, কিন্তু সে জেলা আদালতে নালিশ করিয়া নয়, উপরের আদালতের হুকুমে। কিন্তু সে কথা পরে হইবে। মৃত্যুঞ্জয় নিজে রাঁধিয়া খাইত এবং আমের দিনে ওই আমবাগানটা জমা দিয়াই তাহার সারা বৎসরের খাওয়া পড়া চলিত, এবং ভালো করিয়াই চলিত। যেদিন দেখা হইয়াছে সেই দিনই দেখিয়াছি মৃত্যুঞ্জয় ছেঁড়া খোড়া মলিন বইগুলি বগলে করিয়া পথের একধার দিয়া নীরবে চলিয়াছে। তাহাকে কখনো কারোর সহিত যাচিয়া আলাপ করিতে দেখি নাই, বরঞ্চ উপযাচক হইয়া কথা কহিতাম আমরাই। আর প্রধান কারণ ছিল এই যে দোকানের খাবার কিনিয়া খাইতে গ্রামের মধ্যে তাহার জোর ছিল না। আর শুধু ছেলেরাই নয়, কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়া তাহার কাছে স্কুলের মাইনা হারিয়াছে, বই চুরি গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইত, তাহা বলিতে পারি না। কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা, ছেলে তাহার সহিত একটা কথা কইয়াছে এ কথাও কোনো বাপের ভদ্র সমাজে কবুল করা চাহিত না। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের এমনই ছিল সুনাম। অনেক দিন মৃত্যুঞ্জয়ের সহিত দেখা নাই। একদিন শোনা গেল সে মরমর, আর একদিন শোনা গেল মালপাড়ার এক বুড়ো মাল তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে ঝোমের মুখ হইতে এ যাত্রায় ফিরিয়া আনিয়াছে। অনেকদিন তাহার অনেক মিষ্টান্নের সদয় করিয়াছি। মনটা কেমন করিতে লাগিল। একদিন সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম। তাহার পুরো বাড়িতে প্রাচীরের বালা নেই। স্বাচ্ছন্দ্যে ভেতরে ঢুকিয়া দেখি ঘরের দরজা জানলা খোলা, বেশ উজ্জ্বলায় প্রদীপ জ্বলিতেছে, আর ঠিক সম্মুখে তক্তপোষের ওপর পরিষ্কার ধবধবে বিছানায় মৃত্যুঞ্জয় শুইয়া আছে। তাহার কঙ্কালসার দেহের প্রতি চাহিতলেই বোঝা যায় বাস্তবিক যমরাজ চেষ্টার ত্রুটি কিছু করেন নাই। তবে যে শেষ পর্যন্ত সুবিধা করিতে উঠিয়া পারেন নাই সে কেবল ওই মেয়েটির জোরে। সে শিওরে বসিয়া পাখার বাতাস করিতেছিল। আকস্মাৎ মানুষ দেখিয়া চমকাইয়া উঠিয়া দাঁড়ালেন। এই সেই বুড়ো সাপুরের মেয়ে বিলাসী। তাহার বয়স 18 কি 28 ঠাওর করিতে পারিলাম না, কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্রই টের পাইলাম বয়স যাই হোক, খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া জাগিয়া ইহার শরীরে আর কিছুই নেই, যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। হাত দিয়া এতটুকু স্পর্শ করিলে, এতটুকু নড়াচড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে। মৃত্যুঞ্জয় আমাকে চিনতে পারিয়া বলিল, কি নেরা? বললাম, মৃত্যুঞ্জয় কহিল, বসো। মেয়েটাই ঘাড় হেট করিয়া দাঁড়াইয়া রহিল। মৃত্যুঞ্জয় জু চারিটি কথা যাহা কহিল তাহার মর্ম এই যে প্রায় 1.5 মাস হইতে লাগিল সে শয্যাগত। মধ্যে 10-15 দিন সে অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়িয়াছিল। এই কয়দিন হলো সে লোক চিনিতে পারিতেছে, এবং যদি এখনও সে বিছানা ছাড়িয়া উঠতে পারে না। কিন্তু আর ভয় নেই। ভয় নাই থাকুক, কিন্তু ছেলে মানুষ হইলেও
এটি বুঝলাম, আজও যাহার শয্যা ত্যাগ করিবার উঠিবার ক্ষমতা নাই, সেই রোগী এই বনের মধ্যে একাকী যে মেয়েটি বাঁচিয়া তুলিবার ভার লইয়াছিল, সে কত বড় গুরুভার। দিনের পর দিন, রাত্রির পর রাত্রি তাহার কত সেবা, কত শুশ্রূষা, কত ধৈর্য, কত রাত জাগা, সে কত বড় সাহসের কাজ। কিন্তু যেই বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল, তাহার পরিচয় যদিচ সেদিনও পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম। ফেরিবার সময় মেয়েটি আর একটি প্রদীপ লইয়া আমার আগে আগে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল। এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কহে নাই। এইবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? বড় বড় আম গাছে সমস্ত বাগানটা যেন জমাট অন্ধকারের মতো বোধ হইতেছিল। পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না। বলিলাম, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। সে প্রদীপটি আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠ মুখের চেহারাটা আমার চোখে পড়িল। আস্তে আস্তে সে বলিল, একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসবো? মেয়ে মানুষ জিজ্ঞাসা করে ভয় করবে না তো? সুতরাং মনে চাই থাক, প্রত্যুত্তরে শুধু বললাম, না, বলিয়াই অগ্রসর হইয়া গেলাম। সে পুনরায় কহিল, বন জঙ্গলের পথ, একটু দেখে দেখে পা ফেলে যেও। সর্বাঙ্গে কাটা দিয়া উঠিল, কিন্তু এতক্ষণে বুঝিলাম উদ্বিগ্নটা তাহার কিসের জন্য এবং কেন সে আলো দেখাইয়া বনের পথটা পার করিয়া দিতে চাহিতেছিল। হয়তো সে নিষেধ শুনিত না, সঙ্গেই যাইত, কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়কে একাকী ফেলিয়া যাইবা বোধ করি তাহার শেষ পর্যন্ত মনে সরিল না। 20-25 বিঘার বাগান, সুতরাং পথটা কম নয়। এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপ বোধ করি ভয়ে ভয়ে করিতে হইত, কিন্তু পরক্ষণেই মেয়েটির কথাতে সমস্ত মন এমনি আচ্ছন্ন হইয়া রহিল যে ভয় পাইবার আর সময় পাইলাম না। কেবল মনে হইতে লাগিল, একটা মৃতকল্প রোগী লইয়া থাকা কত কঠিন। মৃত্যুঞ্জয় তো যে কোনো মুহূর্তেই মরিতে পারিত। তখন সমস্ত রাত্রি এই বনের মধ্যে মেয়েটি একাকী কী করিত? কেমন করিয়া তাহার সে রাতটা কাটিত? এই প্রসঙ্গে অনেক দিন পরের একটা কথা আমার মনে পড়ে। এক আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত হইয়াছিলাম। অন্ধকার রাত্রি, বাড়িতে ছেলে পুলে চাকর বাকর নেই, ঘরের মধ্যে শুধু সদ্য বিধবা স্ত্রী আর আমি। তার স্ত্রী তো শোকের আবেগে দাপাদাপি করি এমন কাণ্ড করিয়া তুলিলেন যে ভয় হইল তাহারও প্রাণটা বুঝি বাহির হইয়া যায়। কাঁদিয়া কাঁদিয়া বারবার আমাকে প্রশ্ন করিতে লাগিল, তিনি স্বেচ্ছায় যখন সহমরণ যাইতে চাইছিলেন, তখন সরকারের কি? তার যে আর তিলার্ধ বাঁচিতে স্বাদ নাই, এ কি তাহার বুঝিবেন না? তাহাদের ঘরে কি স্ত্রী নাই? তাহারে কি পাষাণ? আর এই রাত্রে এর 5 জনে যদি নদীর তীরের কোনো একটা জঙ্গলের মধ্যে তার সহমরণের জোগাড় করিয়া দেয়, তো পুলিশের লোক কিভাবে জানিবে? কি করিয়া? এমন কত কি। কিন্তু আমার তো আর বসিয়া বসিয়া তাহার কান্না শুনিলে চলে না। পাড়ায় খবর দেওয়া চাই, অনেক জিনিস জোগাড় করা চাই। কিন্তু আমার বাহিরে যাবার প্রস্তাব শুনিয়াই তিনি প্রকোশস্থ হইয়া উঠিলেন। চোখ মুছিয়া বলিলেন, ভাই, যা হবার সেই তো হইয়াছে, আর বাইরে গিয়ে কি হইবে? রাতটা কাটুক না। বলিলাম, অনেক কাজ, না গেলেই যে নয়। তিনি বললেন, হোক কাজ, তুমি বসো। বলিলাম, বসতে চলবে না, একবার খবর দিতেই হইবে। বলিয়া পা বাড়াইবা মাত্রই তিনি চিৎকার করিয়া উঠলেন, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। কাজেই আবার বসিয়া পড়িতে হইল। কারণ তখন বুঝলাম, যে স্বামী জ্যান্ত থাকিতে তিনি নির্ভয় 25 বছর একাকী ঘর কাটিয়েছেন,
তার মৃত্যু যদিবা সহে, তার মৃতদেহটা এই অন্ধকার রাত্রে 5 মিনিটের জন্য স্ত্রী সহিবে না। বুক যদি কিছুতে ফাটে, তা সে এই মৃত স্বামীর কাছে একলা থাকিলে, কিন্তু দুঃখটা তাহার তুচ্ছ করিয়া দেখাও আমার উদ্দেশ্য নহে, কিংবা তাহা খাঁটি নয় এ কথা বলাও আমার অভিপ্রায় নয়, কিংবা একজনের ব্যবহারে তাহার চূড়ান্ত মীমাংসা হইয়া গেল তাহাও নয়। কিন্তু এমন আরও অনেক ঘটনা জানি, যাহার উল্লেখ না করিয়াও আমি একথা বলতে চাই যে শুধু কর্তব্যজ্ঞানের জোরে অথবা বহুকাল ধরিয়া একসঙ্গে ঘর করার অধিকারে এই ভয়টাকে কোনো মেয়ে মানুষই অতিক্রম করিতে পারে না। ইহা আরেকটি শক্তি, যাহা বহু স্বামী স্ত্রী 100 বৎসর একত্রে ঘর করার পরেও হয়তো তাহার কোনো সন্ধান পায় না। কিন্তু সহসা সেই শক্তির পরিচয় যখন কোনো নরনারীর কাছে পাওয়া যায়, তখন সমাজের আদালতে আসামি করিয়া তাহাদের দণ্ড দেওয়াই আবশ্যক। যদি হয় তা হোক, কিন্তু মানুষের সে বস্তুটি সামাজিক নয়। সে নিজে যে ইহাদের দুঃখে গোপনে অশ্রু বিসর্জন না করিয়াই কোনো মতেই থাকিতে পারে না। প্রায় মাস 2 মৃত্যুঞ্জয়ের খবর লই নাই। যাহারা পল্লীগ্রাম দেখেন নাই, কিংবা ওই রেলগাড়ির জানালায় মুখ বাড়াইয়া দেখিয়াছিলেন, তাহার হয়তো সবিস্ময় উঠিয়া বলিবেন, এই কেমন কথা, এ কি কখনো সম্ভব হতে পারে যে এত বড় অসুখটা চোখে দেখিয়া আসিয়া মাস 2 আর তার খবর নাই? তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে এ শুধু সম্ভব নয়, এই হইয়া থাকে। একজনের বিপদে পাড়া শুদ্ধ ঝাঁক বাঁধিয়া উপুর হইয়া পড়ে। এই যে একটা জনশ্রুতি আছে, জানি না তাহা সত্যযুগের পল্লীগ্রামের ছিল কি না, কিন্তু একালে তো কোথাও দেখিয়াছি বলিয়া মনে করিতে পারি না। তবে তাহার মরার খবর যখন পাওয়া যায় নাই, তাহলে সে বাঁচিয়া আছে এ ঠিক। এমন সময় হঠাৎ একদিন কানে গেল, মৃত্যুঞ্জয়ের সেই বাগানের অংশীদার খুড়া তোলপাড় করিয়া বেড়াইছে যে গেল গেল গ্রামটা এবার রসাতলে গেল। নালতের মৃত্যুর বলিয়াও সমাজে তার আর মুখ বাহির করিবার জোর রইল না। অকাল কুষ্মণ্ড একটা সাপুরে মেয়ে নিকা করিয়া ঘরে আনিয়াছে। শুধু নিকা নয়, তাও না হয় চুলোই যাক, তাহার হাতে ভাত পর্যন্ত খাইতেছে। গ্রামে যদি ইহার শাসন না থাকে, তো বনে গিয়া বাস করিলেই তো হয়। করলা হরিপুরের সমাজ এ কথা শুনিলে যে ইত্যাদি ইত্যাদি সে বলিতে লাগিল। তখন ছেলে বুড়ো সকলের মুখে ওই এক কথা, এই হইল কি? ওলি কি সত্যি উল্টাইতে বসিল? খুড়া বলিয়া বেড়াইতে লাগিল, এই যে ঘটিবে তিনি অনেক আগেই জানিতেন। তিনি শুধু তামাশা দেখিতেছিলেন। কোথাকার জল কোথায় গিয়ে মরে, নইলে পর নয়, প্রতিবেশী নয়, আমার ভাইপো। তিনি কি বাড়ি লইয়া যাইতে পারিতেন না? তাহার কি ডাক্তার বৈদ্যি দেখাইবার ক্ষমতা ছিল না? তবে কেন যে করেন নাই, এখন দেখুক সবাই। কিন্তু আর তো চুপ থাকিয়া যায় না। এই যে মৃত্যুর বংশের নাম ডুবিয়া যায়, গ্রামের যে মুখ পড়ে। তখন আমরা গ্রামের লোক মিলিয়া যে কাজটা করিলাম, তাহা মনে করি আমি আজও লজ্জায় মরিয়া যাই। খুড়ো চলিলেন নালতের মৃত্যুর বংশের অভিভাবক হইয়া, আর আমরা 10-12 জন সঙ্গে চলিলাম। গ্রামের বদনদগ্ধ না হয় এই জন্যে। মৃত্যুঞ্জয়ের পুরো বাড়িতে গিয়া যখন উপস্থিত হইলাম, তখন সবেমাত্র সন্ধ্যা হইয়াছে। মেয়েটি ভাঙা দরজার একধারে রুটি গড়িতেছিলেন। আকস্মাৎ লাঠি সোটা হাতে এতগুলো লোককে উঠানোর ওপর দেখিয়া ভয়ে নীলবর্ণ হইয়া গেল। খুড়ো ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন মৃত্যুঞ্জয় শুইয়া আছে। চট করিয়া শিকলটা টানিয়া দিয়া সেই ভয়ে মৃতপ্রায় মেয়েটির সম্ভাষণ শুরু করিলেন। বলা বাহুল্য,
জগতের কোনো খুঁড়ো কোনো কালে বোধ করি ভাইপো স্ত্রীকে ওরূপ সম্ভাষণ করে নাই। সে এমনি যে মেয়েটি হীন সাপুরের মেয়ে হইয়াও তাহা সহিতে পারিল না। চোখ তুলিয়া বলি, বাবা, আমারে বাবুর সাথে নিকা দিয়েছে জানো? খুড়া বলিলেন, তবে রে, ইত্যাদি। সঙ্গে সঙ্গে 10-12 জন বীর দর্পে হুঙ্কার দিয়াও তাহার ঘাড়ে পড়িল। কেউ ধরিল চুলের মুঠি, কেউ ধরিল কান, কেহ ধরিল দুটো হাত, এবং যাহাদের সে সুযোগ ঘটিল না তাহারাও নিচেষ্ট হইয়া রহিল না। কারণ সংগ্রাম স্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি? আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ করি নারায়ণের কর্তৃপক্ষে চক্ষু লজ্জা হইবে। এখানে একটা অবাস্তব কথা বলিয়া রাখি। শুনিয়াছি নাকি বিলাত প্রভৃতি স্নেচ্ছ দেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়াই তাহার গায়ে হাত তুলিতে নাই। এ আবার একটা কি কথা? সনাতন হিন্দু এই কুসংস্কার মানে না। আমরা বলি, যাহারি গায়ে জোর নাই তাহারি গায়ে হাত তুলিতে পারা যায়, তা সে নরনারী যাই হোক না কেন। মেয়েটি প্রথমে সে যা একবার আর্তনাদ করিয়া উঠিল, তারপর একেবারে চুপ করিয়া গেল। কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাহিরে রাখিয়া আসিবার জন্য হিচড়াইতে লইয়া চলিলাম, তখন সে মিনতি করিয়া বলিল, বাবুরা, আমাকে একবারটি ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পারবে না। মৃত্যুঞ্জয় বৃদ্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা কুটিতে লাগিল, দ্বারে পদাঘাত করিতে লাগিল এবং শ্রাব্য অশ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ করিতে লাগিল। কিন্তু আমরা তাহাতে তিলার্ধ বিচলিত হইলাম না। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া তাহাকে হিড়হিড় করিয়া টানিয়া লইয়া চলিলাম বলিতেছি, কেননা আমিও বরাবর সঙ্গে ছিলাম। কিন্তু কোথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল, আমি তাহার গায়ে হাত দিতে পারি নাই, বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগিল। সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামের বাহির করার উচিত বটে, কিন্তু এটা যে আমার ভালো কাজ করিতেছি সেও তো মনে করলাম না। কিন্তু আমার কথা যাক, আপনারা মনে করিবেন না পল্লীগ্রামের উদারতার একান্ত অভাব? মোটেই না, বরঞ্চ বড়লোক হইলে আমরা এমন সব ঔদার্য প্রকাশ করি যে শুনিলে আপনারা অবাক হইয়া যাবেন। এই মৃত্যুঞ্জয়টাই যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ করিত, তাহলে তো আমাদের এত রাগ হইত না। আর গায়েতের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের নিকা, এ তো একটা হাসিয়ে উঠবার কথা। কিন্তু কাল করিল যে ওই ভাত খাইয়া। হোক না সে 2.5 মাসের রোগী, হোক না সে শয্যাশায়ী, কিন্তু তাই বলিয়া ভাত লুচি নয়, সন্দেশ নয়, পাঁঠার মাংস নয়, ভাত খাওয়া যে অন্য পাপ, সে তো আর সত্যই মাপ করা যায় না। না হইলে পল্লীগ্রামের লোক সংকীর্ণ চিত্ত নয়। 4 ক্রোশ হাঁটা বিদ্যা যেসব ছেলের পেটে, তারাই তো একদিন বড় হইয়া সমাজের মাথা হয়। দেবী বিনা পানির বরে সংকীর্ণতা তাহার মধ্যে আসিবে কি করিয়া? এই তো ইহারই কিছুদিন পরে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে বছর 2 কাশীবাস করিয়া যখন ফিরিয়া আসিল, তখন নিন্দুকেরা কানাকানি করিতে লাগিল যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার, এবং পাছে তাহা বেহাত হয় এই ভয়েই ছোটবাবু অনেক চেষ্টা অনেক পরিশ্রমের পর বৌঠানকে যেখান হইতে ফিরিয়া আনিয়াছেন সেই কাশীই বটে। যাই হোক, ছোটবাবু তাহার অস্বাভাবিক ঔদার্য
গ্রামে আনিয়াছিল, সেই কাশিই বটে। যাই হোক, ছোটবাবু তাহার অস্বাভাবিক ঐশ্বর্য গ্রামের বারোয়ারি পূজা বাবদ 200 টাকা দান করিয়া 5খানা গ্রামের ব্রাহ্মণের সদ্দক্ষিণা উত্তম ফলাহারের পর প্রত্যেক সদ্ব্রাহ্মণের হাতে যখন একটা করিয়া কাঁসার গ্লাস দিয়া বিদায় করিলেন, তখন ধন্য ধন্য পড়িয়া গেল। এমনকি পথে আসিতে অনেকেই দেশের এবং দশের কল্যাণের নিমিত্ত কামনা করিতে লাগিল। এমন সব যারা বড়লোক, তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সব সদস্যনের আয়োজন হয় না কেন? কিন্তু যাক, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, যুগে যুগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেকেই পল্লীবাসীর দ্বারেই স্তূপাকার হইয়া উঠিয়াছে। এখন দক্ষিণবঙ্গের অনেক পল্লীতেই অনেক দিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ হইয়াছে। চরিত্রেই বল, ধর্মেই বল, সমাজেই বল, আর বিদ্যাতেই বল, শিক্ষা একেবারে পুরা হইয়া আছে। এখন শুধু ইংরেজকে কষিয়া গালিগালাজ করিতে পারিলেই দেশটা উদ্ধার হইয়া যায়। বৎসরখানেক গত হইয়াছে, মশার কামড় আর সহ্য করিতে না পারিয়া সবেমাত্র সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়া ঘরে ফিরিয়াছি। একদিন দুপুরবেলা ক্রোশ 2 দূরের মালপাড়ার ভিতর দিয়ে চলিয়াছি। হঠাৎ দেখি একটা কুটিরের দ্বারে বসিয়া মৃত্যুঞ্জয়। তার মাথায় গেরুয়া রঙের পাগড়ি, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ পুতির মালা। কে বলিবে আমাদের সেই মৃত্যুঞ্জয়? কায়েস্তের ছেলে, একটা বছরের মধ্যে জাত দিয়া একেবারে পুরোদস্তুর সাপুরে হইয়া গেছে। মানুষ কত শীঘ্র যে তাহার 14 পুরুষের জাতটা বিসর্জন দিয়া আরেকটি জাত হইয়া উঠিতে পারে, এ এক আশ্চর্য ব্যাপার। ব্রাহ্মণের ছেলে মেথরানী বিবাহ করিয়া মেথর হইয়া গিয়াছে এবং তাহাদের ব্যবসা অবলম্বন করিয়াছে, এ বোধ করি আপনারা সবাই শুনিয়াছেন। আমি সৎ ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাস করিবার পরেও ডোমের মেয়ে বিবাহ করিয়া ডোম হইতে দেখিয়াছি। এখন সে ধনুচি কুলো বানিয়া বিক্রি করে, শুয়ার চড়ায়। ভালো কায়স্থ সন্তানকে কসাইয়ের মেয়ে বিবাহ করিয়া কসাইয়ের হইয়া যাইতেও দেখিয়েছি। আজ সে স্বহস্তে গরু কাটিয়া বিক্রয় করে। তাহাকে দেখিয়া কাহার সাধ্য বলে কোনকালে সে কসাই ভিন্ন আরও কিছু ছিল, কিন্তু সকলেরই ওই একই হেতু। আমার তো মনে হয় এমন করিয়া এত সহজে পুরুষকে যাহারা টানিয়া নামাইতে পারে, তাহারা কি এমনিতেও অবলীলাক্রমে তাহাদের ঠেলিয়া উপরে তুলিতে পারে না? যে পল্লীগ্রামের পুরুষদের সুখ্যাতিতে আজ পঞ্চমুখ হইয়া উঠিয়াছি, গৌরবটা কি একা শুধু তাহাদেরই? শুধু নিজেদের জোরে এত দ্রুত নিচের দিকে নামিয়া চলিয়াছে। অন্দর দিক হইতে কি এতটুকু উৎসাহ, এতটুকু সাহায্য আসে না? কিন্তু যাক, ঝোঁকের মাথায় হয়তো বা অনধিকার চর্চা করিয়া বসিব। কিন্তু আমার মুশকিল হইয়াছে এই যে আমি কোনো মতে ভুলিতে পারি না, দেশের 90 জন নরনারীর ওই পল্লীগ্রামের মানুষ, এবং সেই জন্যে কিছু একটা আমার করা তো চাই। যাক, বলিতেছিলাম যে দেখিয়া যে বলবো এই সে মৃত্যুঞ্জয়, কিন্তু আমাকে সে খাতির করিয়া বসাইল। বিলাসী পুকুরের জল আনিতে গিয়াছিল, তা আমাকে দেখিয়া সেও ভারী খুশি হইয়া বারবার বলিতে লাগিল, তুমি না আগলালে সে রাত্রিরে আমাকে তারা মেরেই ফেলতো। আমার জন্যে কত মারি না জানি তুমি খেয়েছিলে। কথায় কথায় শুনিলাম পরের দিনে তাহারা এখানে উঠিয়া আসিয়া ক্রমশ ঘর বাঁধিয়া বাস করিতেছে এবং সুখে আছে। সুখে যে আছে এ কথা আমাকে বলার প্রয়োজন ছিল না, শুধু তাদের মুখের পানে চাহিয়াই আমি তাহা বুঝিয়াছিলাম।
তাই শুনিলাম আজ কোথায় নাকি তাহাদের সাপ ধরার বায়না আছে এবং তাহারা প্রস্তুত হইয়াছে। আমিও অমনি সঙ্গে যাইবার জন্য লাফিয়া উঠলাম। ছেলেবেলা হইতে দুটো জিনিসের উপর আমার প্রবল শখ ছিল, এক গোখরো কেউটে সাপ ধরিয়া পোষা, আর ছিল মন্ত্রসিদ্ধ হওয়া। সিদ্ধ হওয়ার উপায় তখনও খুঁজিয়া বার করিতে পারি নাই, কিন্তু মৃত্যুঞ্জয়কে ওস্তাদ লাভ করার আশায় আনন্দে উৎফুল্ল হইয়া উঠিলাম। সে তাহারা নামজাদা শ্বশুরের শিষ্য এবং সুতরাং মস্ত লোক। আমার ভাগ্য যে অকস্মাৎ এমন সুপ্রসন্ন হইয়া উঠিবে তাহা কে ভাবিতে পারিত। কিন্তু শক্ত কাজ এবং ভয়ের কারণ আছে বলিয়া প্রথমে তাহারা উভয়ই আপত্তি করিল, কিন্তু আমি যখন নাছোড়বান্দা হইয়া উঠিলাম যে না, মাসখানেকের মধ্যে আমাকে সাগরেদ করিতে মৃত্যুঞ্জয় পথ পাইল না। সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখিয়া দিল এবং কবজিতে ওষুধ সমে মাদুলি বাঁধিয়া দিয়া দস্তুর মতো সাপুরে বানিয়া তুলিল। মন্ত্রটা কি জানেন? তার শেষটা আমার মনে আছে। ওরে কেউটে, তুই মনসার বাহন, মনসা দেবী আমার মা। ওলট পালট পাতাল ফোর, ঘোড়ার বিষ তুই নে, আর তোর বিষ ঘোড়ার দে। দুধরাজ মণিরাজ কার আজ্ঞে, বিষবরীর আজ্ঞে। তার মানে যে কি তাহা আমি জানি না, কারণ যিনি এই মন্ত্রের দ্রষ্টা ঋষি ছিলেন নিশ্চয়ই কেহ না কেহ ছিলেন, তার সাক্ষাৎ কখনো পাই নাই। অবশেষে একদিন মন্ত্রের সত্য মিথ্যার চরম মীমাংসা হইয়া গেল বটে, কিন্তু যতদিন না হইল ততদিন সাপ ধরার জন্য চতুর্দিকে প্রসিদ্ধ হইয়া গেলাম। সবাই বলা বলি করিতে লাগিল, হ্যাঁ, নারা একজন গুণী লোক বটে, সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায় গিয়ে সিদ্ধ হইয়া আসিয়াছে। এতটুকু বয়সের মধ্যে এত বড় ওস্তাদ হইয়া অহংকারে আমার আর মাটিতে পা পড়ে না এমন জো হইল। বিশ্বাস করিল না শুধু দুইজন, আমার গুরু যে, সে তো ভালো মন্দ কোনো কথাই বলিত না, কিন্তু বিলাসী মাঝে মাঝে মুখ টিপিয়া হাসিয়া বলিত, ঠাকুর, এসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নাড়াচাড়া করো। বস্তুত বিষ দাঁত ভাঙা সাপের মতো হইলে তো বিষ বাহির করা প্রভৃত কাজগুলি এমন অবহেলার সহিত করিতে শুরু করিয়াছিলাম যে সেসব মনে পড়িলে আমার আজও গা কাঁপে। আসল কথা হইতেছে এই যে সাপ ধরা কঠিন নয়, এবং ধরা সাপ 2-4 দিন হাঁড়িতে পুড়িয়া রাখিবার পর তাহার বিষ দাঁত ভাঙাই হোক আর নাই হোক কিছুতেই কামড়াইতে চায় না। চক্র তুলিয়া কামড়াইবার ভান করে ভয় দেখায় এবং কিন্তু কামড়ায় না। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করত। সাপুরেদের সবচেয়ে লাভের ব্যবসা হইতে শিকড় বিক্রি করা, যা দেখিবা মাত্র সাপ পালাইতে পথ পায় না। কিন্তু তার পূর্বে অবশ্য একটি কাজ করিতে হইত। যে সাপটা শিকড় দেখিয়া পালাইবে তাহার মুখে একটা শিক পুড়াইয়া বার কয়েক ছ্যাঁকা দিতে হয়, তারপরে তাহাকে শিকড় দেখানো হোক আর বা কোনো কাঠি দেখানো হোক, সে যে কোথায় পালাবে ভাবিয়া পাওয়া যায় না। এই কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করিয়া মৃত্যুঞ্জয়কে বলিত, দেখ, এমন করিয়া মানুষ ঠকাইও না। মৃত্যুঞ্জয় কহিত, সবাই করে, এতে দোষ কি? বিলাসী বলিত, করুক গে সবাই, আমাদের তো খাবার ভাবনা নেই, আমরা কেন মিছিমিছি লোক ঠকাতে যাই? আর একটা জিনিস আমি বরাবর লক্ষ্য করেছি, সাপ ধরার বায়না আসিলেই বিলাসী নানা প্রকার বাধা দেওয়ার চেষ্টা করিত। আজ শনিবার, আজ মঙ্গলবার, এমন কত কি। মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকিলে সে তো একেবারে ভাগাইয়া দিত, কিন্তু উপস্থিত থাকিলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাইতে পারিত না। আর আমার তো এই রকম নেশার মতো হইয়া দাঁড়িয়াছিল
নানা প্রকারে তাহাকে উত্তেজিত করিতে চেষ্টা ত্রুটি করিতাম না। বস্তুত ইহার মধ্যে মজা ছাড়া ভয় যে কোথাও ছিল এ কথা আমাদের মনেই স্থান পাইত না। কিন্তু পাপের দণ্ড আমাকে একদিন ভালো করিয়াই দিতে হলো। সেদিন কোরসদেরেক দূরে এক গোয়ালার বাড়ি সাপ ধরিতে গিয়াছি। বিলাসী বরাবরই সঙ্গে যাইত, আজও সঙ্গে ছিল। মেটে ঘরের মেঝে খানিকটা খুঁড়িতেই একটা গর্তের চিহ্ন পাওয়া গেল। আমরা কেহই লক্ষ্য করি নাই, কিন্তু বিলাসী সাপুরের মেয়ে। সে হেঁট হইয়া কয়েকটা টুকরো কাগজ তুলিয়া লইল, আমাকে বলিল, ঠাকুর একটু সাবধানে পুরো সাপ একটা নয়, এক জোড়া তো আছে বটে, হয়তো বা বেশিও থাকতে পারে। মৃত্যুঞ্জয় বলিল, এরা যে বলে একটাই এসে ঢুকেছে, একটাই দেখতে পাওয়া গেছে। বিলাসী কাগজ দেখিয়া কহিল, দেখছো না বাসা করেছিল। মৃত্যুঞ্জয় কহিল, কাগজ তো ইঁদুরেও আনতে পারি। বিলাসী কহিল, দুই হতে পারে, কিন্তু দুটো আছে আমি বলছি। বাস্তবিক বিলাসীর কথাই ফলিল এবং মর্মান্তিকভাবেই সেদিন ফলিল। মিনিট দশেকের মধ্যে একটা প্রকাণ্ড খরিশ গোগ্র ধলিয়া ফেলিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল, কিন্তু সেটাকে ঝুড়ির মধ্যে পুড়িয়া ফিরিতে না ফিরিতেই মৃত্যুঞ্জয় করিয়া নিঃশ্বাস ফেলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। তাহার হাতের উল্টো পিঠ দিয়া ঝরঝর করিয়া রক্ত পড়িতেছিল। প্রথমটা সবাই যেন হতবুদ্ধি হইয়া গেলাম, কারণ সাপ ধরিতে গেলে সে পালাইবার জন্য ব্যাকুল না হইয়া বরঞ্চ গর্ত হইতে এক মুখ বাহির করিয়া দংশন করে। এমন অভাবনীয় ব্যাপার জীবনে এই একটি বাড়ি মাত্র দেখিয়াছি। পরক্ষণে বিলাসী চিৎকার করিয়া ছুটিয়া গিয়া আঁচল দিয়া তাহার হাতটা বাঁধিয়া ফেলিল এবং যত রকমের শিকড় বাকড় সে সঙ্গে আনিয়াছিল সমস্তই তাহাকে চিবাইতে দিল। মৃত্যুঞ্জয় নিজের মাদুলি তো ছিলই, তাহার উপরই আমার মাদুলিটাও খুলিয়া তাহার হাতে বাঁধিয়া দিলাম। আশা বিষ ইহার ঊর্ধ্বে আর উঠিবে না এবং আমার সেই বিষহরীর আজ্ঞে মন্ত্রটা সতেজ বরাবর আবৃত্তি করিতে লাগিলাম। চতুর্দিক ভিড় জমিয়া গেল এবং অঞ্চলের মধ্যে যেখানে যত গুণী ব্যক্তি আছেন সকলে খবর দেওয়ার জন্য দিকে দিকে লোক ছুটিল। বিলাসী বাপকেও সংবাদ দেওয়ার জন্য লোক গেল। আমার মন্ত্র পড়ার আর বিরাম নেই, কিন্তু ঠিক সুবিধা হইতেছে না বলিয়া মনে হইল না। তথাপি আবৃত্তি সমভাবেই চলিতে লাগিল। কিন্তু মিনিট 15-20 পরেই যখন মৃত্যুঞ্জয় একবার বমি করিয়া নাকে কথা কহিতে শুরু করিয়া দিল, তখন বিলাসী মাঠের ওপর একবারে আছড়ে খাইয়া পড়িল। আমিও বুঝলাম আমার বিষহরীর দোহাই বুঝি আর খাটে না। নিকটবর্তী আরও 2-4 জন ওস্তাদ আসিয়া পড়িলেন এবং আমরা কখনো বা একসঙ্গে কখনো বা আলাদা 30 কোটি দেবদেবীর দোহাই পড়িতে লাগিলাম, কিন্তু বিষ দোহাই মানিল না। রোগীর অবস্থা ক্রমেই মন্দ হইতে লাগিল। যখন দেখা গেল ভালো কথাই হইবে না, তখন 3-4 জন রোজা মিলিয়া বিষকে এমন অবাধ্য অশ্রাব্য গালিগালাজ করিতে লাগিল যে বিষের কান থাকিলে সে মৃত্যুঞ্জয় তো মৃত্যুঞ্জয় সেদিন দেশ ছাড়িয়া পালাইত। কিন্তু কিছুতেই কিছু হইল না। আরও আধ ঘণ্টা ধস্তাধস্তির পরে রোগী তাহার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয়ের নাম, তাহার শ্বশুরের দেওয়া মন্ত্র ঔষধি সমস্ত মিথ্যা প্রতিপন্ন করিয়া ইহলোকের লীলা সাঙ্গ করিল। বিলাসী তাহার স্বামীর মাথাটি কোলে করিয়া বসিয়াছিল, সে যেন একেবারে পাথর হইয়া গেল। যাক, তাহার দুঃখের কাহিনীটি আর বাড়াইব না, কেবল এইটুকু বলিয়া শেষ করিব যে সে 7 দিনের বেশি বাঁচিয়ে থাকাটা সহিতে পারিল না। আমাকে শুধু একদিন বলিয়াছিল, ঠাকুর আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনো করো না। আমার মাদুলি কবচ তো মৃত্যুঞ্জয়ের সঙ্গে কবরে গিয়েছিল।
ছিল শুধু বিষহরীর আজ্ঞা, কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নয় এবং সাপের বিষ যে বাঙালির বিষ নয় তাহা আমি বুঝিয়াছিলাম। একদিন গিয়া শুনিলাম ঘরে তো বিষের অভাব ছিল না, বিলাসী আত্মহত্যা করিয়া মরিয়াছে এবং শাস্ত্রমতে সে নিশ্চয়ই নরকে গিয়াছে। কিন্তু যেখানেই যাক, আমার নিজের যখন যাইবার সময় আসিবে তখন ঐরূপ কোনো একটা নরকে যাওয়ার প্রস্তাবে পিছাইয়া দাঁড়াইব না, এইমাত্র বলিতে পারি। খুড়ামশাই 16 আনা বাগান দখল করিয়া অত্যন্ত বিজ্ঞের মতো চারিদিকে বলিয়া বেড়াইতে লাগিল, ওর যদি না অপঘাতে মৃত্যু হবে তবে কার হবে শুনি? পুরুষ মানুষ অমন একটা ছেড়ে 10টা করুক না, তাতে তো তেমন আসে যায় না, না হয় একটু নিন্দাই হতো। কিন্তু হাতে ভাত খেয়ে মরতে গেলি কেন? নিজে তো মরল, আমার পর্যন্ত মাথা হেট করে গেল। না পেল 1 ফোঁটা আগুন, না পেল একটি পিণ্ডি, না হলো একটু ভোজ্যযোগ্য। গ্রামের লোক এক বাক্যে বলিতে লাগিল, তাহাতে আর সন্দেহ কি? অন্য পাপ, বাপরে, এর কি আর প্রায়শ্চিত্ত আছে? বিলাসীর আত্মহত্যার ব্যাপারটাও অনেকের কাছে পরিহাসের বিষয় হইল। আমি প্রায়ই ভাবি এই অপরাধ হয়তো ইহারা উভয়েই করিয়াছিল। কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লীগ্রামের ছেলে, পাড়াগাঁয়ের তেলে জলেই তো মানুষ। তবু এত দুঃসাহসের কাজে প্রবৃত্ত করিয়াছিল তাহা কেউই চোখ মেলিয়া দেখিতে পাইল না। আমার মনে হয় যে দেশের নরনারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করিয়া বিবাহ করার রীতি নাই, বরঞ্চ তাহা নিন্দার সামগ্রী। যে দেশের নরনারী আশা করিবার, সৌভাগ্য আকাঙ্ক্ষা করিবার ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য বঞ্চিত, যাহাদের জয়ের গর্ব, পরাজয়ের ব্যথা কোনোটাই জীবনে একটিবারও বহন করতে হয় না, যাহাদের ভুল করিবার দুঃখ আর ভুল না করিবার আত্মপ্রসাদ কিছুরই কোনো বালাই নেই, যাহাদের প্রাচীন এবং বহুদর্শী বিজ্ঞ সমাজ সর্বপ্রকারের হাঙ্গামা হইতে অত্যন্ত সাবধানে দেশের লোককে তফাত করিয়া আজীবন কেবল ভালোটি হইয়া থাকিবার ব্যবস্থা করিয়া দিয়াছেন। তাই বিবাহ ব্যাপারটা যাহাদের শুধু নিছক কন্ট্যাক্ট, তা সে যতই কেন না বৈদিক মন্ত্র দিয়ে ডকুমেন্ট পাকা করা হোক, সে দেশের লোকের সাধ্যই নাই মৃত্যুঞ্জয়ের অন্নপাপের কারণ বোঝে। বিলাসীকে যাহারা পরিহাস করিয়াছিল তাহারা সকলেই সাধু গৃহস্থ এবং সাধ্বী গৃহিণী। অক্ষয় সতীলাভ তাহারা সবাই পাইবেন, তাও আমি জানি। কিন্তু সেই সাপুরের মেয়েটি যখন একটি পীড়িত শয্যাজাত লোককে তিল তিল করিয়া জয় করিতেছিল, তখন তাহারা সেই গৌরবের কণা মাত্রও হয়তো আজিও ইহাদের কেহ চোখে দেখে নাই। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই একটা তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, সে সম্পদও অকিঞ্চিতের নয়। বাস্তবটা এদেশের লোকেদের পক্ষে বুঝিয়া ওঠা কঠিন। আমি ভূদেববাবুর পারিবারিক প্রবন্ধেরও দোষ দেব না এবং শাস্ত্রীয় তথা সামাজিক বিধিব্যবস্থারও নিন্দা করিব না। করিলেও মুখের ওপর করা জবাব দিয়া যাহারা বলিবেন এই হিন্দু সমাজ তাহার নির্ভুল বিধিব্যবস্থার জোরে এত শতাব্দীর অতগুলো বিপ্লবের মধ্যে বাঁচিয়া আছে, আমি তাহাদের অতিশয় ভক্তি করি। প্রত্যুত্তরে আমি কখনোই বলবো না টিকিয়ে থাকা চরম সামর্থ্যকতা নয় এবং অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তোলাপোকা টিকিয়ে আছে। আমি শুধু এই বলবো যে পরলোকের নন্দগোপালটির মতো দিনরাত্রি চোখে চোখে এবং কোলে কোলে রাখিলে সে যে দেশে বেষ্টি থাকবে তাহাতে কোনো সন্দেহ নাই, কিন্তু একেবারে তেলে পোকাটির মতো বাঁচিয়া রাখার চেয়ে একাধবার কোল হইতে নামাইয়া আরও 5 জন মানুষের মতো 2-1 পা হাঁটিতে দিলেও প্রায়শ্চিত্ত করার মতো পাপ হয় না।
আজ আপনারা শুনলেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী। এই গল্পে আমরা দেখলাম কিভাবে একটি মেয়ে নিঃস্বার্থভাবে তার সেবা দ্বারা একজন মানুষকে বাঁচিয়ে তোলে এবং দুজনে একে অপরকে বিয়ে করে, কিন্তু সমাজ তাকে মেনে নেয় না, কারণ একজন ছিল কায়স্থ আর একজন ছিল সাপুরের মেয়ে। তাই সমাজ তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে এবং অনেকভাবেই তাদের সাজা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতেও তারা থেমে পড়েনি। সমাজে লড়তে শিখে এবং সমাজে নিজেদের জায়গা গড়ে তুলেছে। এক আকস্মাৎ ঘটনায় বিলাসীর স্বামী সাপের কামড়ে মারা যায় এবং তার থেকে বিরহ সহ্য করতে না পারিয়া বিলাসীও আত্মহত্যা করে এবং এরপরেও তাদের নামে নানাবিধ কথা সমাজ বলতে থাকে। এরকম আরও সুন্দর গল্প শোনার জন্য PM গল্প পাগল চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এই চ্যানেলটির সব রকম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায়। এবং আমাদের উৎসাহ বাড়ানোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুই। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।